ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার আমরা হাজির হয়েছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তারা নিশ্চয়ই আপডেট পেয়ে যাচ্ছ যখনই আমি নতুন ভিডিও আপলোড করছি আমার ইংলিশ টিউটোরিয়ালে। তোমরা জানো যে আমি প্রত্যেক দিনে একটা করে নতুন ভিডিও আপলোড করছি রিগার্ডিং ইংলিশ ক্লাস, ইংলিশ গ্রামার। আজকের ভিডিওটা মাধ্যমিক স্টুডেন্টদের জন্যে, যারা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক দিচ্ছ, স্পেশালি ফর ক্লাসেস 9 অ্যান্ড 10 তাদের জন্যে। ক্লাস 9, ক্লাস 10 দু ধরনের স্টুডেন্টরাই ভিডিওটি দেখতে পারো। এতে কিছু ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামার এক্সারসাইজ এবং সেগুলো কি করে আনসার করতে হবে, গ্রামার এক্সারসাইজগুলো কী করে সলভ করতে হবে সেগুলো আপলোড করা আছে। তো যারা যারা ভিডিওটি মন দিয়ে দেখবে, যাদের ইংলিশে কিছু উইকনেস আছে, ইংলিশ গ্রামারে কিছু দুর্বলতা আছে, তারা ভিডিওটা খুব মন দিয়ে দেখো আর প্রত্যেকটা গ্রামারের টেকনিকগুলোকে ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে। ইংলিশ নিয়ে আজকে একটা কথা বলছি যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার প্রত্যেক ভিডিও মন দিয়ে দেখো, তাহলে প্রত্যেকটা গ্রামারের রুলস রেগুলেশনস, প্রত্যেকটা টেকনিক তোমরা খুব ভালো করে সহজেই রপ্ত করতে পারবে। এবং যে গ্রামারগুলো এখানে দেওয়া হচ্ছে তা প্রত্যেকটাই মাধ্যমিক ইংলিশ এর জন্য খুব ইম্পর্টেন্ট। তাই যারা ক্লাস 9-10-এ পড়ো দুজনের জন্যই খুব ইম্পর্টেন্ট। তো চলো দেখে নিই আজকে কী কী গ্রামার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গ্রামারে প্রথমেই দেখবে তোমরা ক্লাস 9 এবং ক্লাস 10-এর কোয়েশ্চেন পেপার যখন পাবে সেগুলো একদম মাধ্যমিক প্যাটার্নে করা। তো প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস, তারপরে থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন। তো এইখানে তো চলো প্রথমে আমরা সলভ করব আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। তো আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনসে প্রথমে আমরা সলভ করব কারেক্ট ফর্মস অফ ভার্বস। কারেক্ট ফর্মস অফ ভার্বসে প্রথমেই দেখো এটা একটা প্যাসেজ তুলে ধরা হয়েছে, স্যার মোহন ড্যাশ অ্যাট হিমসেলফ। এখন দেখো ড্যাশ অ্যাট হিমসেলফ ব্র্যাকেটে আছে লুক, তো তাহলে সেন্টেন্সের টেন্সটা আগে বুঝতে হবে। যে কোনো একটা ঘটনা যখন বলা হয়েছে সেটা জেনারেলি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা পাস্ট টেন্স মানে কি বুঝি? ভার্বের সেকেন্ড ফর্ম। আমরা প্রথমেই দেখব এখানে একটা ঘটনার কথা বলা হয়েছে, যখন একজন ব্যক্তি আয়নার দিকে তাকিয়েছিল, তার মানে নিশ্চয়ই এটি একটি পাস্ট ইনসিডেন্ট, তো আমরা পাস্ট টেন্স ইউজ করব, সিম্পল পাস্ট টেন্স। তাহলে কি হবে? স্যার মোহন লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর অফ দ্য ওয়েটিং রুম। হি ড্যাশ অ্যাবাউট দি আপকামিং জার্নি। আপকামিং জার্নি মানে যে জার্নিটা ঘটতে চলেছে, তার মানে ও মিররের দিকে তাকানোর কাজটা কমপ্লিট হয়ে গেছিলো, তাই সেটা সিম্পল পাস্ট টেন্স লুকড। কিন্তু ওই সময় আপকামিং জার্নি অর্থাৎ যে জার্নিটা শুরু হতে চলেছে তার কথা সে ভাবছিল, ভাবার কাজটা কিন্তু কন্টিনিউ ছিল, ঠিক আছে? তাই এটা হবে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ থিঙ্কিং। হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দি আপকামিং জার্নি। হিজ থট ড্যাশ। লক্ষ্য করে দেখো লাস্ট লাইনটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, হিজ থট ড্যাশ বাই দ্য হুইসল অফ দ্য ট্রেন, ব্র্যাকেট আছে ডিস্টার্ব। বুঝতেই পারছো এটা পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট টেন্স হবে, কিন্তু এটা কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা। এখানে বলতে চেয়েছে দ্য হুইসল অফ দ্য ট্রেন ডিস্টার্বড হিজ থট। দ্য হুইসল অফ দ্য ট্রেন ডিস্টার্বড হিজ থট, সেটা কি প্যাসিভ ভয়েসে আছে, তাহলে কি হবে? হিজ থট ওয়াজ ডিস্টার্বড হবে, সিম্পল পাস্ট টেন্স। তাহলে চলো তাহলে আনসারগুলো একবার ভালো করে, যারা প্রথমে আমি যখন এক্সপ্লেন করছিলাম আশা করি শুনেছো কেন, কোন জায়গায় কীরকম ভার্ব হবে, কেন হবে। এবার তোমরা আনসারগুলো লিখে নিতে পারো। তো আনসারগুলো লেখা হয়ে গেলে চলো পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেনটা তোমরা সবাই জানো থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। এখানে দেখো আ চাইল্ড ইজ অফেন ফাউন্ড ড্যাশ ইমিটেট মানে কি নকল করা, কপি করা। তাহলে কি হবে? এই ধরনের প্রেপোজিশনে সবসময় টু বসে। আ চাইল্ড ইজ অফেন ফাউন্ড টু ইমিটেট ড্যাশ এল্ডার, কী হবে? দি এল্ডার, অর্থাৎ যে কোনো একজন এল্ডারকে সে কপি করে। তাহলে আ চাইল্ড ইজ অফেন ফাউন্ড টু ইমিটেট দি এল্ডার স্মোকিং ড্যাশ
হোল্ডিং আ পেন্সিল, হোল্ডিং আ পেন্সিল ড্যাশ ইজ টু ফিঙ্গার্স। তাহলে ড্যাশ হোল্ডিং আ পেন্সিল তার মানে কি একটা পেন্সিল ধরে, অন হোল্ডিং আ পেন্সিল ড্যাশ ইজ টু ফিঙ্গার্স, আমরা পেন্সিল কোথায় ধরে, আঙুলের দুই ফাঁকের মাঝখানে, তাই কি হবে বিটুইন হিজ টু ফিঙ্গার্স। তো আনসারগুলো একবার চট করে দেখে নাও, যারা লিখে নিতে চাও লিখে নিতে পারো। চলে যাই পরের সেগমেন্টে। পরের যে পার্টটা তোমরা সবাই জানো, এরপরে থাকে ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্টেডে কিছু সেন্টেন্স দিয়ে দেওয়া হয়, ব্র্যাকেটে নির্দেশিকা বা ইনস্ট্রাকশন থাকে, ওই ইনস্ট্রাকশনে বলা হয় সেন্টেন্সগুলোকে কিভাবে চেঞ্জ করতে হবে। তো ডু অ্যাজ ডাইরেক্টেডে তোমাদের সেন্টেন্সটা ভালো করে পড়তে হবে, পড়ে ব্র্যাকেটে ইনস্ট্রাকশনটা মন দিয়ে পড়ে বুঝতে হবে। এরপরে ইনস্ট্রাকশন অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য সেন্টেন্সেস। আনসারগুলোকে চেঞ্জ করতে হবে, ইনস্ট্রাকশনে যেমন যেমন লেখা আছে তেমন তেমন চেঞ্জ করে আনসারটা লিখতে হবে। তো প্রথমেই দেখো, শি সর্টেড আউট দ্য প্রবলেম অন হার ওন। এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, চেঞ্জ দ্য ভয়েস। শি সর্টেড আউট দ্য প্রবলেম অন হার ওন। এখন ভয়েস চেঞ্জের নিয়ম যারা যারা জানো না তারা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও, তোমাদেরকে ফ্রি অফ কস্ট ভয়েস চেঞ্জের নিয়ম আমি পাঠিয়ে দেবো। ভয়েস চেঞ্জের নিয়ম জানো, তারপরে এই জিনিসটা দেখো, শি সর্টেড আউট দ্য প্রবলেম। আমাদের শুরুতেই জানতে হবে ভয়েস চেঞ্জে আমাদের সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে হবে কতটুকুনি পর্যন্ত আমরা ভয়েস চেঞ্জ করব। পুরো সেন্টেন্সটার কিন্তু অনেক সময় করতে হয় না। যেমন এখানেই দেখো, শি সর্টেড আউট দ্য প্রবলেম, এইটুকুনি কিন্তু আমার সেন্টেন্স। অন হার ওন এটা কিন্তু এক্সট্রা, এই পোর্শনের কোনোরূপ চেঞ্জ হবে না। শি সর্টেড আউট দ্য প্রবলেম, তাহলে ভয়েস চেঞ্জ কী হবে, আমরা ভয়েস চেঞ্জে জানি অবজেক্ট, লাস্ট পোর্শনটা ভার্বের পরেই যেটা থাকে সেটা অবজেক্ট, অবজেক্টটা শুরুতে চলে যায়। দ্য প্রবলেম হলো অবজেক্ট, তাহলে অবজেক্ট শুরুতে চলে যাবে, সাবজেক্ট হয়ে যাবে দ্য প্রবলেম। এবার সর্টেড আউট, সর্টেড কি টেন্স, সিম্পল পাস্ট টেন্স। যারা ভয়েস চেঞ্জের নিয়ম জানো তারা নিশ্চয়ই জানো, ভয়েস চেঞ্জের সিম্পল পাস্ট টেন্স থাকলে কি হয়, ওয়াজ বসাবো তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো। দ্য প্রবলেম তারপরে ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম কি, সর্টেড, থার্ড ফর্ম হলো সর্টেড। সো দ্য প্রবলেম ওয়াজ সর্টেড আউট, দ্য প্রবলেম ওয়াজ সর্টেড আউট অন হার ওন। তারপরে কি বসাবো, বাই, তারপরে কি বসাবো, সাবজেক্টটাকে লাস্টে অবজেক্টের জায়গায় নিয়ে আসবো। সাবজেক্ট কী আছে সেন্টেন্সে, শি। শি যদি লাস্টে অবজেক্ট, শি হলো সেন্টেন্সের সাবজেক্ট, এবার শিকে যদি লাস্টে অবজেক্টের জায়গায় নিয়ে যায় তাহলে শি কী হয়ে যায়, হার হয়ে যায়। তাহলে আমাদের পুরো উত্তরটা দেখো কি হলো, দ্য প্রবলেম ওয়াজ সর্টেড আউট অন হার ওন বাই হার। এক নম্বরের উত্তরটা কি হলো, দ্য প্রবলেম ওয়াজ সর্টেড আউট অন হার ওন বাই হার। চলো এবার দ্বিতীয় প্রশ্নটা দেখি। সেকেন্ড কোয়েশ্চেন আছে, ইউ আর নট স্টাডিং প্রপারলি, ইউ মে ফেল ইন এক্সাম, জয়েন ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্সে আমরা কি দেখি, এখানে কন্ডিশন দেওয়া হয়েছে, ইউ আর নট স্টাডিং প্রপারলি ইউ মে ফেল ইন এক্সাম, তুমি পড়াশোনা করছো না তাই তুমি ফেল করবে। এখানে কন্ডিশন না, কজ দেওয়া হয়েছে। দ্য সেকেন্ড মানে ফার্স্ট সেন্টেন্সটা সেকেন্ড সেন্টেন্সের কারণ, ফার্স্ট সেন্টেন্স ইজ দ্য কজ, দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ দ্য কজ অফ দ্য সেকেন্ড সেন্টেন্স। যখনই ফার্স্ট সেন্টেন্সটা সেকেন্ড সেন্টেন্সের কজ বা কারণ হয় তখন কমপ্লেক্স কী করে করা যায়, খুব সহজ, আমরা যদি সিন্স দিয়ে বিগিন করি সেন্টেন্সটা। এই দেখো সিন্স দিয়ে বিগিন হয়েছে, এটা হলো কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার। সিন্স ইউ আর নট স্টাডিং প্রপারলি ইউ মে ফেল ইন এক্সাম। ঠিক আছে, এরপরে চলো থার্ড কোয়েশ্চেনটা দেখি। হোয়েন ডিড ইউ স্টার্ট ইউর জার্নি ইয়েস্টারডে, দ্য বয় সেড টু দ্য ট্রাভেলার, চেঞ্জ দ্য ন্যারেশন। এবার ন্যারেশন চেঞ্জের নিয়ম যারা জানো তারা ভালো করেই জানো, যদি ন্যারেশন চেঞ্জে কোয়েশ্চেন মার্ক থাকে, সেন্টেন্সটা যদি কোয়েশ্চেন হয় তাহলে কিন্তু সেড বা টোল্ড এসব কিছুই দেওয়া যাবে না, আনসারের সময় আমাদেরকে আস্কড দিতে হবে। তাহলে এই সেন্টেন্সটা কোয়েশ্চেনে আছে তাই আমরা আনসার শুরু করব আস্কড দিয়ে। দ্য বয় আস্কড দ্য ট্রাভেলার, তারপরে দেখো হোয়েন, তাহলে যে ডাব্লিউএইচটা আছে আমাদের সেটাই দিতে হবে। দ্য বয় আস্কড দ্য ট্রাভেলার হোয়েন, তারপরে আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কী আছে, ইউ, ইউ মানে কাকে বলেছে, অবশ্যই ট্রাভেলারকে বলেছে, তাহলে আমরা কি দেব, হি। তাহলে দ্য বয় আস্কড দ্য ট্রাভেলার হোয়েন হি। এবার ডিড আছে, ডিডটা কি টেন্স, সিম্পল পাস্ট টেন্স।
তো ন্যারেশন চেঞ্জে যদি ভেতরে সিম্পল পাস্ট টেন্স থাকে, ডাবল কোটেশনের ভেতরে সিম্পল পাস্ট টেন্স থাকে, সেটা চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তাহলে দ্য বয় আস্কড দ্য ট্রাভেলার ওয়েন হি হ্যাড স্টার্টেড, সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল পাস্ট পারফেক্ট, ডিড হয়ে গেল হ্যাড স্টার্টেড, ডিড স্টার্ট হয়ে গেল হ্যাড স্টার্টেড। দ্য বয় আস্কড দ্য ট্রাভেলার ওয়েন হি হ্যাড স্টার্টেড হিজ জার্নি ইয়েস্টারডে কী হয়ে যায়? আমরা জানি ন্যারেশন চেঞ্জে যদি বাইরে পাস্ট টেন্স থাকে তাহলে ভিতরে ইয়েস্টারডে থাকলে ইয়েস্টারডেটা কী হয়ে যায়? দ্য ডে বিফোর। অনেকে লেখে প্রিভিয়াস ডে, দুটোই ঠিক। তাহলে আমরা একবার আনসারটা দেখে নিই। আনসারটা এই দেখো, আনসারটা ভালো করে দেখো। দ্য বয় আস্কড দ্য ট্রাভেলার when he had started his journey the day before. Number 3. The boy asked the traveler when he had started his journey the day before. চলো পরের কোয়েশ্চেনটা দেখা যাক, খুব ইম্পর্টেন্ট। বিনায়ক ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ, রিমুভ টু। এখন দেখো, খুব মন দিয়ে দেখো, এই সেন্টেন্সে কিন্তু দুটো টু আছে। যদি আমরা টু রিমুভ করি তাহলে কিন্তু টু এটাও রিমুভ হয়ে যাবে। টি ডাবল ও রিমুভ হলে টি ও এটাও রিমুভ হয়ে যাবে। তাহলে রিমুভ টু টু। এবার যদি আমরা টু টু রিমুভ করি তাহলে সেন্টেন্সে আনতে হয় সো দ্যাট। সবসময় মনে রাখবে টু টু রিমুভ করা যায় সো দ্যাট আনলে। সো দ্যাট আনলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। তাই অনেক সময় এখানে ইনস্ট্রাকশন থাকে টার্ন ইন্টু আ নেগেটিভ সেন্টেন্স। ওই নেগেটিভ সেন্টেন্সও একই, টু টু রিমুভ করে সো দ্যাট আনবে, সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আনসারটা কী হবে? Vinayak is so proud that he cannot apologize. Vinayak is so proud that he cannot apologize. ওই যে ক্যান নট বললাম তাই নেগেটিভ হয়ে গেল। নাম্বার 5. As soon as the storm occurred, the lights went off. Occurred মানে এসেছিল, ঘটেছিল। তাহলে as soon as the storm occurred, the lights went off. As soon as the storm occurred, the lights went off. Turn into a negative sentence. অনেক সময় থাকে ইউজ নো সুনার, অনেক সময় থাকে রিমুভ অ্যাজ সুন অ্যাজ, তিনটেই কিন্তু একই। অ্যাজ সুন অ্যাজ যদি আমি রিমুভ করি কোনো সেন্টেন্স থেকে, তার মানে সেন্টেন্সটা নো সুনার দিয়ে শুরু হবে, কারণ অ্যাজ সুন অ্যাজ শুরুতে থাকে। তাই কোনো সেন্টেন্স থেকে অ্যাজ সুন অ্যাজ রিমুভ করলে সেন্টেন্সটা শুরু হয় নো সুনার দিয়ে। আর নো সুনার মানেই নো কথাটা আছে, তাই সেন্টেন্সটা অটোমেটিক্যালি নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। কোনো সেন্টেন্স নো সুনার দিয়ে শুরু করা মানেই হচ্ছে সেন্টেন্সটাতে নো থাকে, তার মানে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়। এবার দেখো কি করে আমরা লিখব। নো সুনার ইউজ করলেই কিন্তু তারপরে একটা হ্যাড বসে। দেখো নো সুনারের পরে হ্যাড বসলো, নো সুনার হ্যাড দ্য স্টর্ম। এবার হ্যাড থাকলেই সেন্টেন্সে ভার্বের থার্ড ফর্ম বসবে, আকার্ডের থার্ড ফর্ম আকার্ড। নো সুনার হ্যাড দ্য স্টর্ম আকার্ড। এবার নো সুনার দিয়ে সেন্টেন্স শুরু করলে সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যান দিয়ে শুরু হয়। এই টেকনিকগুলো ভালো করে মুখস্থ রাখবে। কোনো সেন্টেন্স যদি নো সুনার দিয়ে শুরু করি তাহলে নো সুনার পরে আমরা হ্যাড বসাবো এবং তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের থার্ড ফর্ম হবে। এবং কোনো সেন্টেন্স নো সুনার দিয়ে শুরু করলে সেন্টেন্সের সেকেন্ড পার্ট কিন্তু অবশ্যই দ্যান দিয়ে শুরু হবে। তাহলে কী হবে আনসারটা? নো সুনার হ্যাড দ্য স্টর্ম আকার্ড দ্যান দ্য লাইটস ওয়েন্ট অফ। নাম্বার 6. ইট ওয়াজ রেনিং উই কুড নট গো ফর দ্য পিকনিক, জয়েন ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স। এটা কোয়েশ্চেন নাম্বার 2টাকে তোমরা একটু ব্যাকে গিয়ে দেখো, সেম কোয়েশ্চেন। কমপ্লেক্স কী করব? সেকেন্ড সেন্টেন্সটা প্রথম সেন্টেন্সের কজ, সরি ফার্স্ট সেন্টেন্সটা সেকেন্ড সেন্টেন্সের কজ। বৃষ্টি হচ্ছিল, ওটা কিসের কারণ? পিকনিকে যেতে না পারবার কারণ। তাহলে যখনই একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের কজ হবে, কারণ হবে, একটা সেন্টেন্স যদি আরেকটা সেন্টেন্সের কারণ বা কজ হয়, তখন আমরা কমপ্লেক্স করবার জন্যে সেন্টেন্সটা শুরুই করব সিন্স দিয়ে। দেখো কিভাবে শুরু হয়েছে, সিন্স ইট ওয়াজ রেনিং উই কুড নট গো ফর দ্য পিকনিক। সিন্স ইট ওয়াজ রেনিং উই কুড নট গো ফর দ্য পিকনিক। আচ্ছা নাম্বার 7 দেখো, ভেরি ইম্পর্টেন্ট। বিসাইডস অ্যারেস্টিং রাজম দ্য পুলিশ ফাইন্ড হিম। এখন বিসাইডস অ্যারেস্টিং রাজম দ্য পুলিশ ফাইন্ড হিম, এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ব্র্যাকেটে আছে ইউজ নট অনলি। দেখো ইউজ নট অনলি মানে হচ্ছে, দেখো নট তার মানে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। যদি থাকে টার্ন ইন্টু আ নেগেটিভ সেন্টেন্স বা যদি থাকে রিমুভ বিসাইডস, দুটোই কিন্তু এক।
কারণ একটা সেন্টেন্স থেকে বিসাইডসকে যদি আমরা রিমুভ করি তাহলে সেন্টেন্সটা নট অনলি দিয়ে শুরু হয়, কারণ সেন্টেন্সের শুরুতে বিসাইডস আছে, বাট বিসাইডস যদি রিমুভ করে দিই তাহলেই সেন্টেন্সটা নট অনলি দিয়ে শুরু হয়। আর কোনো সেন্টেন্স যদি নট অনলি দিয়ে শুরু হয় তার মানেই তো সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেলে, কারণ সেন্টেন্সের নট আছে সেটা নেগেটিভ। তাহলে আমরা কি করব, দেখো খুব মন দিয়ে দেখো, এই টেকনিকটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। নট অনলি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু করি তাহলে নট অনলির পরে ডু ডিড ডাজ বসাতে হবে। যদি কোনো সেন্টেন্স আমরা নট অনলি দিয়ে শুরু করি তাহলে নট অনলির পরে ডু ডাজ ডিডের যে কোনো একটা বসবে। এই সেন্টেন্সে আছে, এই পুরো সেন্টেন্সটা আছে সিম্পল পাস্টে, কোয়েশ্চেনটা সিম্পল পাস্টে, তাহলে কি বসবে, ডু না ডাজ না ডিড। আমরা জানি সিম্পল পাস্টে ডিড বসে। পুরো সেন্টেন্সটা পড়ে দেখো, লেখা আছে এই যে লাস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স দেখো, সেকেন্ড সেন্টেন্সটা আছে দ্য পুলিশ ফাইন্ড হিম, সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স ফাইন্ড, FIND, ফাইন্ড মানে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। তো সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে ডিড বসবে। নট অনলি ডিড দ্য পুলিশ, এবার দেখো কোনো সেন্টেন্সে ডিড বসা মানেই কিন্তু তারপরে ভার্বের আর কোনো চেঞ্জ হবে না, সবসময় ভার্বের ফার্স্ট ফর্মটা বসবে। সেন্টেন্সে একবার ডিড ইউজ করলে তারপরে আর কোনো টেন্সের চেঞ্জ হয় না, সবসময় ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব বসে, প্রেজেন্ট ফর্ম। নট অনলি ডিড দ্য পুলিশ অ্যারেস্ট রাজম, এবার সেন্টেন্স যখন আমি নট অনলি দিয়ে শুরু করব তখন সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স কিন্তু বাট অলসো দিয়ে শুরু হবে। কোনো সেন্টেন্স যদি নট অনলি দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সের সেকেন্ড পার্ট সবসময় বাট অলসো দিয়ে শুরু হয়। নট অনলি ডিড দ্য পুলিশ অ্যারেস্ট রাজম বাট অলসো ফাইন্ড হিম, বাট অলসো হবার পরে কিন্তু তোমরা লক্ষ্য করেছো সেন্টেন্সটা নট অনলি দিয়ে শুরু করলাম, সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্স বলে ডিড বসালাম, তারপরে ডিড বসিয়েছি বলে ভার্বের আর কোনো চেঞ্জ হলো না, অ্যারেস্ট হলো। সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স বাট অলসো দিয়ে শুরু হলো, তারপরে কিন্তু কোনো চেঞ্জ নেই, শুধু একটাই চেঞ্জ, সাবজেক্টটা মাত্র একবার বসাতে হয়। দ্য পুলিশ এ হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, দ্য পুলিশটা একবার বসিয়ে দিয়েছে, আমরা কিন্তু সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্সে সাবজেক্টটাকে রিপিট করব না, একবারই বসাবো। নট অনলি ডিড দ্য পুলিশ অ্যারেস্ট রাজম বাট অলসো ফাইন্ড হিম। তো এই হলো আমার আজকের ভিডিও। যারা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেছো, আশা করি মাধ্যমিক ইংলিশ গ্রামার ফর ক্লাসেস 9 and 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আশা করি স্টুডেন্টরা ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে, কোনো ডাউট থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোয়েশ্চেন থাকে, কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করলেই কিন্তু প্রত্যেক দিন একটা করে নতুন ভিডিও ইংলিশ গ্রামার নিয়ে তোমরা পাবে। আর যারা যারা ভিডিওটা ভালো লেগেছে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে অনেক অনেক সংখ্যায় পৌঁছে দিতে ভিডিওটা শেয়ার করো। তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যত ভিডিও তোমরা শেয়ার করবে তত তোমাদের বন্ধুরাও জিনিসটা শিখতে পারবে। ইংলিশ গ্রামার নিয়ে যদি কারো ডাউট থাকে, স্পেশালি যারা বোর্ড এক্সাম দিচ্ছ, ক্লাস 9 ক্লাস 10 স্টুডেন্টস, তারা প্রত্যেক দিন আমার চ্যানেলে একটা করে ভিডিও দেখবে, তাহলে আশা করি তোমরা উপকৃত হবে। কারণ আমি প্রত্যেক দিনে একটা করে টেস্ট পেপারের পেজ বা রায়ান মার্টিনের পেজ বা ডাফেন দত্তর পেজ, ABTA টেস্ট পেপারের পেজ বা আমার নিজস্ব সংগ্রহিত ইংলিশ গ্রামার, যেগুলো পরীক্ষায় আসার খুব খুব সম্ভাবনা থাকে, বিশেষ করে ক্লাস 9-এর অ্যানুয়াল এক্সাম আর ক্লাস 10-এর টেস্ট এক্সাম এবং মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর বোর্ড এক্সাম, এইগুলোতে যেসব গ্রামারগুলো বেশি বেশি করে আসবার সম্ভাবনা থাকে, আমি কিন্তু সেই গ্রামারগুলো সংগ্রহ করে বা একসঙ্গে কালেক্ট করে তোমাদের জন্য প্রেজেন্ট করি। এবং আমার চ্যানেলে দেখবে আমি কিন্তু শুধু আনসারগুলো বলে দিই তা না, প্রথমে আমি গ্রামারের টেকনিক বা মেথড, কীভাবে গ্রামারটা করতে হবে, ছোট ছোট কৌশলগুলো ভালো করে শিখিয়ে দিই। তো সেই জন্য আমার ভিডিও তোমরা প্রত্যেক দিন যত করে দেখবে ততই ইংলিশ গ্রামারে যদি তোমাদের কোনো দুর্বলতা বা উইকনেস থাকে সেই উইকনেসটা কাটতে থাকবে। ইংলিশ গ্রামার নিয়ে যাদের ভয় আছে ভয়টা দূর হয়ে যাবে। ইংলিশ গ্রামারে কিন্তু তোমরা অত্যন্ত স্ট্রং হয়ে উঠবে আর ইংলিশ গ্রামার তোমাদের কাছে অনেক সহজ বা ইজি লাগবে। এটাই আমার চ্যানেলের লক্ষ্য, স্টুডেন্টদের কাছে ইংলিশ গ্রামারকে অনেক ইজিভাবে প্রেজেন্ট করা। তো পরের দিন আমি আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। ততক্ষণে তোমরা আমার আজকের ভিডিও, বিগত দিনের ভিডিওগুলো দেখে বাড়িতে ইংলিশ গ্রামারটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। একটা খাতায় কোয়েশ্চেনগুলো, আনসারগুলো ভালো করে লেখো এবং আমার ভিডিওটি বারবার শোনো। একবার শুনে হয়তো সব ডাউট ক্লিয়ার হবে না, তাই ভিডিওটি বারবার মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত, বা যার যে পার্টে ডাউট হচ্ছে, যে পার্টটা উইক লাগে, সেই পার্টটা বারে চালিয়ে শোনো, ব্যাকে গিয়ে শোনো এবং পজ করে ভালো করে আনসারগুলো বোঝার চেষ্টা করো। তো
পরের দিন আরেকটা ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো আর এই ভিডিওটি অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে একসঙ্গে তোমরা সবাই মিলে শিখতে পারো।